নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এই বছর থেকে, এবং এই বছরটা বাছা হলো তার কারণ এটি উদয়শঙ্করের ১২৫তম জন্মদিনের বছর। কিন্তু ৮ই ডিসেম্বর 1900-এ জন্মেছিলেন, এটা 2025, তো ১২৫ বছর। আমাদের যে প্রয়াস সেটি হলো উদয়শঙ্করের সঙ্গে যারা কাজ করেছেন, বহুদিন সঙ্গে ছিলেন, তার নিকট আত্মীয় পরিচিতি যার আছে বহুদিন, শুধু নৃত্যকলা তা নয়, তা বাদ দিয়েও যা যা উনি করে গেছেন, তার সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সব শিল্পীদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, তার কাছ থেকে। যেটা গোড়াতেই বললাম, শুধুমাত্র নাচের মধ্যে তার পরিধি নয়, তার অনেক বাইরে, তার বাইরেও মানুষ হিসেবে কীভাবে নিজেকে আরও তৈরি করতে হয় নাচের জন্য, সেই শিক্ষা তারা পেয়েছে। এটি আমাদের প্রথম প্রয়াস, হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য, যে যারা উদয়শঙ্করের নামটা হয়তো জানেন, কিন্তু তার কাজ বা কাজের পরিধি কী কী করেছেন সেই সম্বন্ধে হয়তো ততটা সম্যক জ্ঞান নেই। এবং তার ফলে যেটা হয়, তার নাম করে যে নৃত্য তারা পরিকল্পনা করেন এবং বলেন যে এটা বর্তমানের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অনুসরণ করে করছি, সেখানে অনেক খামতি থেকে যায়। সেই খামতিটা যাতে আর না থাকে, ভবিষ্যতের প্রজন্মের কাছে এটা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ভুল ত্রুটিগুলো নিজে গুণে মাপ করবেন, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন থেকে এবার আমাদের যিনি সৃজনশীল নৃত্যের পথিকৃৎ, যিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন সেই ১১০ বছর আগে প্রায়, তার ১২৫তম জন্মদিন, এবং সেই জন্মদিনের উপলক্ষে আমরা একটা ভীষণ প্রাণের কাছাকাছি একটা কাজ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে যারা ওনার কাছে, ওনার সান্নিধ্যে এসেছেন, ওনার নৃত্যশৈলীতে নাচ করেছেন বহুদিন এবং ওনাকে খুব কাছ থেকে দেখেছেন, সেই সমস্ত মানুষদের কাছে আমরা আজকে পৌঁছে গিয়েছি। এবং আজকে আমার সঙ্গে যারা দুজন আছেন, পলিদি, শ্রীমতী পলি গুহ, এবং ঝর্ণাদি, শ্রীমতী ঝর্ণা দত্ত, দুজনেই উদয়শঙ্করের নৃত্য দলে ছিলেন এবং অনেক গল্প ওনাদের ঝুলিতে আমরা জানি। আজকে আমি পলিদিকে দিয়ে শুরু করি। তোমার সঙ্গে প্রথম আলাপ কোথায় এবং কেন? বরুণদা ছিলেন দাদার তবলার বাজাতের ওখানে। আচ্ছা। তো বরুণদা বললো দাদা একটা গ্রুপ খুলছেন, আমার বরকে আর আমাকে বললো তোরা যাস। তো একটা দিন ঠিক করা হলো, সকাল 8টার সময়, মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া, নাচের ভেতর আছে যখন, সেই নাচের দেবতাকে দেখবো না, সামনে গিয়ে মানে কি বলবো, মানে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। দাদাকে গিয়ে আমরা সবাই মিলে আছে পায়া দিয়ে সবাই মিলে নমস্কার করলাম। পরে তারপরে দাদা ফিল্ম সার্ভিসে তখন, মানে তুমি একা যাওনি, আরো অনেকে ছিলেন, সবাই ছিলেন একই দিনে। আচ্ছা। শান্তিদা, সুনন্দা, আমি, আমার বর,
ঝর্ণা, প্রণতি। প্রণতি না, প্রণতিকে পরে। প্রণতি একটু পরে এসেছিল। তো আমাদের ওই প্রথম যাওয়া, তারপরে ওখানে ঠিক হলো কবে রোজ আমাদের রিহার্সাল থাকতো, শুধু রোববারটা বন্ধ কি থাকতো। রিহার্সাল করতে? তখন শুধু মুভমেন্টস তোলা হচ্ছে, হাঁটা, যে হাঁটাটা এত প্রসিদ্ধ একেবারে, ওই বেশ হাঁটছি ওই ডান পা ডান হাত, দাদা বললো ওই দেখো ডান পা ডান হাত হচ্ছে। তারপরে মিউজিক বাজছে, সবাইকে বের করে দিলেন, দিয়ে ও হয়তো প্রথমে ঢুকলো, তোমার কি মনে হচ্ছে এটা দুঃখের মিউজিক কি খুশির মিউজিক, যেটা মনে হচ্ছে সেইভাবে তুমি নাচ করো। ঝর্ণা একটা মুভমেন্ট করে বসে পড়লো, এই করে করে আমরা সবাই করলাম। করার পর ঝর্ণা ওঠো, তোমার মুভমেন্টটা করো, আমাকে বললেন, আমি গেলাম, সবাই মিলে। তারপরে মন থেকে নাচ তৈরি হলো, নববসন্তের গানের টালি। আর দাদার প্রকৃতি আনন্দতে মালা ফুলের দলে ছেলে মেয়েরা করতাম। আচ্ছা, হ্যাঁ, শুধু নববসন্তটা মেয়েরা আর একটু করতাম। একটু তোমাকে থামাচ্ছি, প্রকৃতি আনন্দতে আসবো, ওটা বড় একটা গল্প আমাদের আমাদের শুনতে হবে। ঝর্ণাদির কি অনুভূতি হয়েছিল প্রথম দিন যখন গেলে? প্রথম দিন যেদিন গেলাম, ওই সময়টা আমার খুব মানে ভয় লেগেছিল, কিন্তু আমি নাচতে যখন আরম্ভ করলাম তখন আমি না ভুলে গিয়েছিলাম। এই যে আমরা একজন একজন করে ঢুকছি, তোমার বলছে তোমার এখন এখানে এসে কি লাগছে, উপর থেকে একটা ফ্লাড লাইট পড়া, ওইখানটাই আলোটা, আর দাদা এখানে একটা চেয়ারে বসে আছেন, সোফাতে দাদা উঁচুতে বসে আছেন, আর কি জানি তবলা তরঙ্গ বাজাতেন, বল কমলেশ দা তবলা তরঙ্গ বাজাচ্ছেন, বরুণদা পাশে বসে আছে, একটা করে বিট দিয়ে চলছে। তোমার এই বিটটা শুনে তোমার কি করতে ইচ্ছা লাগছে, মানে একটা অদ্ভুত ব্যাপার হলো। মানে ওনার দিকে তাকালাম, সব মিলিয়ে ভয় লাগছিল, কিন্তু এটা ভীষণ মানে একটা আনন্দ, যেটা যেটা মনে হলো আর কি সেই সব করলাম। না সেটা মনে আছে কি এখন না, কি কিছু করেছিলে? মনে নেই, কিছু মনে নেই। তারপরে বললেন যে বসুরা কিংবা বেরিয়ে যাও, কারণ আমরা পরপর পরপর অনেক ছেলে মেয়ে এসেছিল। যাদের হয়ে গেছিল তাদের বসিয়ে আচ্ছা আচ্ছা, কারণ অনেক ছেলে মেয়ে এসেছিল, সব হাওড়া থেকে বেশি ছেলে মেয়ে এসেছিল। তার থেকে কি সিলেকশন হলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা দুজনে সিলেক্টেড হলে? তখনই বুঝতে পারি, সেটা পরে। আচ্ছা, সেটা পরে। আচ্ছা, অনেক ছেলে। তারপরে রিহার্সালে তুমি যেতে? হ্যাঁ, আমরা সবাই যেতাম। তখন তো রিহার্সাল কিছু, আমরা হাঁটছি, শুধু হাঁটা, ভালো করে হাঁটো, কিভাবে হাঁটবে। তারপরে হাঁটাটা শুরু হলো, এবার সময় সোজা হয়ে যাবে, আমরা হাঁটতে হবে। এই হাঁটা কিন্তু আমরা প্রতিদিন এসে হাঁটতাম অনেকক্ষণ, আমরা হাঁটতাম অনেকক্ষণ, বল একটু খেয়াল করে দেয়, আমরা হাঁটতাম। হ্যাঁ, তারপরে শুরু হলো ঠিক। তারপরে যাওয়ার পরে কিছুদিন পরে হলো ক্ল্যাপ, একটা করে ক্ল্যাপ করে, এই তারপরে তো শুরু হলো নাচ, যেরকম হয়। তুমি এই রিহার্সাল গুলো কি খুব ইন্টারেস্টিং হতো নিশ্চয়? ভালো লাগতো, অনেক ছেলে মেয়ে তো, আমরা কয়েকজন ছিলাম, আমরা শেষের দিকে আমরা কয়েকজন ছিলাম, সেই তা তো না, ও তো অনেক মানে হাওড়া থেকে বেশি ছেলে মেয়ে এসেছিল, আর অনেকে ছিল, আমি একটা নামও এখন তোমাদের বলতে পারবো না, অনেক। এই যে হাঁটা বা ধরো ক্ল্যাপ দেওয়া, এটা তো সাধারণ মানুষও পারে, এর সঙ্গে নাচের কি সম্পর্ক ছিল? তার বলতে ছিল যে হাঁটাটা সুন্দর, হাঁটার একটা ব্যাপার ছিল না। আচ্ছা, একদম চেস্ট আউট, একদম কি করে হাঁটবো, কিভাবে যাচ্ছি, নিশ্চয় হাঁটা, তার একটা ব্যাপার ছিল হাঁটাটা। তো এইগুলো উনি বলে দিলেন? হ্যাঁ, বলছে। তারপরে কি হতো, তুমি যে মুভমেন্টসটা করলে, একটু আগে যেটা করলে, সে তো উঠে দাঁড়িয়ে থাকো, আচ্ছা তুমি ওঠো, আচ্ছা ওর মতন তুমি পা করো, মানে একটা নাচ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ওর মতন তুমি। হ্যাঁ, তাই ধরো আমরা যে 8 জন মেয়ে উঠি, যার একটু 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 করে একটা নাচ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর দাদা বলতেন, আমরা তো প্রত্যেকে যে এখনই তুমি দেখো না, সকলে দেখি তাকিয়ে দেখো, তোমার নাচই মনে হবে, বাপি এরভাবে রয়েছে, মম এরভাবে রয়েছে, ও এরভাবে রয়েছে, এটা পর একটু লাগাও, দেখে তুমি তোমার মনে হবে নাচ তৈরি হয়েছে। দাদা তো ওইগুলোই বলতেন, মানে বলার মতন, মানে মানে যেটুকুনি মনে আছে বলছি, এইটুকুনি মানে খুব মনে আমার ইয়ে লাগতো, যে কি বলতেন যে তুমি এরকম করেছো, এরকম ভাবে এই মুভমেন্টসটা করো, তাহলে মানে বুঝতে পারছো, তুমি যেটা করো তুমি সেটাই করো। ধরো আমি এটা করলাম, পলিও তো এই যে এরভাবে বসে, মানে তুমি নিজের দিকে তাকাও, দেখো সবাই তোমরা নাচছো, পুরো একটা নাচ তৈরি হয়ে যাবে। সত্যি কিন্তু তাই, দেখো পরপর দেখো, তোমার মনে হবে একটা নাচ তৈরি হয়ে গেছে, এইরকম ব্যাপারটা ছিল।
একটা অদ্ভুত ব্যাপার। শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এই ভাবনাটা যার মধ্যে হ্যাঁ। এসেছিল সেই ভাবনাটাই তো আসল। এই যে এই ভাবনার থেকে একটা নাচ তৈরি হয়ে গেল, তোমাদের অবাক লাগতো না? হ্যাঁ, লাগবে না, বিস্ময় লাগবে না, একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। ও হয়তো একটা মুভমেন্টস করলো, তারপর সে হয়তো প্রণতিকে কিন্তু দাদা নিজে খুঁজে আনা হয়েছে যখন। হ্যাঁ, আসলে আগে ছিল তো। হ্যাঁ, আগে তো প্রণতির গ্রুপে নাচতো আর কি। প্রণতি না আসেনি, মানে ও করবে না, ও আসেইনি। বললেন ওই মেয়েটিকে খুঁজে নিয়ে এসো। কেন? বৌদির কথা নাম করে বললেন যে ওকে কিন্তু একসময় আমরা সামান্য ক্ষতিতে বৌদির জায়গাতে প্রণতিকে দিয়ে হাঁটিয়ে নেওয়া হতো বলে। ওর মধ্যে সেই ব্যাপারটা আছে, ওই মা করতে পারবে। তখন প্রণতিকে ডেকে আনা হলো, বুঝলে? এই হলো, ওর প্রণতিকে ডেকে আনা হয়েছে। আর নাচতেও তেমনি। আমি তো বললাম প্রণতিকে বিরক্ত করিস না, এরকম ছিল বিরক্ত করিস না। মজা হয়েছে তখন বোধহয় সমানুগতিক রিহার্সাল হচ্ছে, প্রণতি রিহার্সালে আসেনি, তো পরের দিন এসছে। কালকে প্রণীতি বলতো, প্রণীতি কাল কি হয়েছিল আসেনি না যে দাদা আমার দুপুরে ফোড়া হয়েছিল, কিন্তু হাতে তুলো। হ্যাঁ, দাদা ও আচ্ছা, আগে কত হাত তুলতে পারতে। করে বলতেন না দাদা কথাটা। এবার আসি প্রকৃতি আনন্দতে। প্রকৃতি আনন্দ তারপরে শুরু হলো কি? না না না, আমাদের সব নাচের মুভমেন্টস দোলানো হলো। আচ্ছা, মুভমেন্টস দোলানোর পর আর আরেকটা ছিল সবাই সব নাচ তুলবে, মানে প্রত্যেকে, কেউ যদি অসুস্থ হয় তাহলে আরেকজন করুন, কোনো প্রোগ্রামে অসুবিধা হবে না। তো প্রকৃতি আনন্দর নববসন্তের দানের ডালে নাচ কম্পোজ হলো, শুধু মেয়েরা পরে পেছনে বসে পড়লো, ছেলেরা মালা ফুলের দলে এক একজন এক একটা পার্টনার নিয়ে নাচ করলো। করার পর আমরা বেরিয়ে যেতাম, তারপরে ঝর্ণা আসতো। আর সবচেয়ে মজা হচ্ছে আমরা তো স্টেজেই বসে আছি, স্টেজে অডিয়েন্স যখন দেখছে দুপাশে বসা। আর সাধারণ শাড়ি, দাদা তখন দাদা বলতেন আমার কাছে টাকা নেই, তোমরা নিজের শাড়ি পরে এসো। আমরা রিহার্সালে যেমন যেতাম সেরকম করে দিতাম। আর আমি পড়তাম একটা, আমার পুরনো হয়ে গেছিল একটা গ্রিন রঙের, না গ্রিনের মধ্যে হলুদ দেওয়া একটা পাড় শাড়ি ছিল, কটকি শাড়ি। সেটা দাদা একদিন বলতো, মনে নেই, সেটা আমাদের বলছিলেন, আমাকে বলতেন তুমি এইটা পরবে। আমি যখন প্রকৃতিগত মাঝখানটা দাঁড়াতাম, রংটাও উঠে গেছিল বিচ্ছিরি, কিন্তু ওই পাশ দিয়ে যে এক একজন উঠে আসছি। তুমি প্রকৃতি করতে? হ্যাঁ, আচ্ছা আর প্রণতি মা করতো। আচ্ছা। তো প্রকৃতি যখন করতে শুরু করলে তখন তুমি কিভাবে, মানে তোমার নাচগুলো কিভাবে তৈরি হলো? সে অনেক কিছু আছে, মানে যতটা আমাকে বলে যে তুমি, তোমার কি মনে হচ্ছে তুমি করো। এই পুরোর গানটা তো আমাদের নাচ করে দেখি, তারপর তো কেটে টেটে আমরা একদম ছোট্ট করে বাইরে গেছি না, মিউজিকই বেশি থাকতো, গানটা থাকতো না। যেরকম কিভাবে, মানে যেমন ভাবে নাচি, ধরো প্রথম নাচটা যেমন কি যে আমারে পাঠালে, যেমন করলাম যা করলাম, দাদারও যে এটা ভালো লাগলো, ভালো লাগলো। আর উনি যেগুলো পুট করছে সেটা হচ্ছে একজন বিদেশ থেকে আমেরিকান একটা মেয়ে ছিল, ইয়েতে শার্লি ইয়েতে তোমার ইয়েতে উঠেছিল, ও থাকতো আমাদের গোল পার্কের ওখানে থাকতো, হ্যাঁ মিশনে থাকতো। তো ও যে আমরা শার্লিকে একদিন ডেকে আনলেন, এটা আমাকে বলেন তুমি সকালবেলা আসবে। আমি গেলাম, কারণ শার্লিকে বলে শার্লি তুমি এক সাইড থেকে একটা কর্নার থেকে আরেকটা কর্নারে তুমি তোমার তুমি যেরকম ভাবে ইয়ে করো, মানে তোমরা কিভাবে করছো তুমি সেটা দেখো, এইভাবে নাচগুলো কি মানে তৈরি হয়ে। তো ও শালি যেমন দেখালো, যেন এই যে পা তুলে একদম ঘুরে চলে যাচ্ছে, তখন আমাকে বললো সব গুলিয়ে গেছে আমার এখন। ওই আমাদের চন্ডালিকার মধ্যে ওই গানটার মধ্যে ওই যেটা আমি বলতেন যে হাতটা দিয়ে তুমি সেই এটা বুঝতে পারছো, তুমি এটা করো, কিন্তু এত তোমাকে পা তুলতে হবে করে এটা ছোড়ো, বুঝতে পারছো, পাটা তুলে দিই এটা ছোড়ো, এই আর কি এরকম। আর তোমার কিছু মানে যখন প্রকৃতি আনন্দ হচ্ছে, তোমার একটা খুব মেমোরেবল কোনো
বাবা আমাকে সবসময় মাঝখানে দাঁড় করাতেন, কোনো যে মিডল ম্যান, তাকে লাইন মেনটেন করতে হবে, এদিকের মেয়ে করবে না, এরা যেই সরে যাবে মিডল ম্যান সরে যাবে, তাহলে এরা শুনতে পারবে। এটা দাদার কাছ থেকে শিখেছি। আর শিখেছি স্টেজে কথা বলতে পারবে না কেউ, কোনো কথা স্টেজে হবে না। হ্যাঁ, আর একদিন আমি, আমার বাপের বাড়ি হচ্ছে গলফ ক্লাব রোডে, দাদাও থাকতেন গলফ ক্লাব রোডে। দাদা একদিন আমাকে মেনানকে দিয়ে ডেকে পাঠালেন, বললো শর্মিষ্ঠা, কালকে আমি এখানে চেয়ারে বসেছিলাম, ওই একটা ক্রিসমাস ট্রি ছিল না কাটা কাটা, দাদা নিজের চোখে কি দেখেছিলেন, একটা ডালের একটা বর্ণনা দিলেন। আমাকে বললেন যে আমি না ভাবছি আয়নাটা, তুমি মানে মুখে একটা আওয়াজ, এরকম আওয়াজ, আর মানে এমন একটা আওয়াজ, তুমি পাটা উঠিয়ে জাস্ট পাটা এরকম করে দিয়ে পাটা লম্বা করে তুমি আসবে, এরকম করে আয়না নিয়ে, তারপরে আস্তে আস্তে এরম এরম করতে করতে বসবে, ওইখানে আয়নাটা খোলা হবে। আর আয়না যখন খোলা হচ্ছে সুস্মিতা, শুধু একটা বাঁশের মানে তো মানে খুব সরু একটা লোকে না এরম করে দেখতো, মানে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হতো। ওই আয়নাটা খুললো, খুলে আয়নাটা নিয়ে রাখলো, রেখে আমাকে বের করে দিল। মানে ওইটা একটা আলাদা, মানে ওই আয়নাটার মানে খুব, ওইটা যে একটা ইম্পর্টেন্ট, ওইটা পাবলিককে বুঝিয়ে দিলেন, কারণ সবকিছু তো আয়নার ভেতর থেকে হচ্ছে। তারপরে ফোক নাচটা আমাদের রাঘবন্ধা আমাদের মনে আছে মুভমেন্টস দিয়েছিলেন, তারপরে মাটিতোদের গান দিয়েছে, ওই মুভমেন্টস গুলো আমরা প্র্যাকটিস করলাম। তারপরে ছেলে মেয়েরা একসাথে একদিন শোয়ের সময় কেউ একজন গোল ধরেছে, মানে ছেলেরা এরকম কাঁধে হাত দিয়ে এটা এটা করছে তো টিপিং করে, আর আমাদের এটা এটা বেরোনো ভেতর দিয়ে। তো আমাদের মানে লোককে দেখলো, আমরা দেখ করে দেখবো না, আমাদের চালাকি করে একটা অন্য মুভমেন্ট ধরে ফেলেছিল, আমরা পাঁচটা মেয়ে করতাম ওই মুভমেন্ট ধরে ফেলেছি, আমাকে আর বুঝতে পারিনি যে ভুল হয়েছে। প্রোগ্রাম শেষ হয়ে গেল, দাদাকে রোজ নমস্কার করে আমরা আসতাম, এটাকেই বলি গ্রুপ ফিলিংস, যে ও ভুল করেছে বলে ওকে ধরিয়ে দেবে তা তোমরা করনি। আরেকটা বলতে, আমি ভালো নাচি বলে বেশ বেশি করে মুভমেন্ট করবো না, একদম সমান মতো মুভমেন্ট করতে হবে যখন গ্রুপে করবে, গ্রুপ ফিলিংস। গ্রুপ ফিলিংস। আরেকটা বলতেন, ঝর্ণার হয়তো প্রকৃতির গান সবসময় তাকে এগিয়ে দেবে, আস্তে আস্তে বেঁচিয়ে এসো। আবার এর যখন হবে এ বেঁচে আসবে, তাকে প্রেফারেন্স দিতে হবে। এইগুলো সব ওখান থেকেই শেখা। মানে কিভাবে স্টেজে বলবেন, হ্যাঁ কিভাবে স্টেজে দাঁড়াতে আরে যে ধরো তোমার মুখটা, আমি এই যে মুভমেন্টস করছি, ধরো আমি যে বলছি না যে নাচ করছি, আমাকে তো পেছন ফিরে না দাঁড়াতে, তুমি এমন ভাবে জায়গায় দাঁড়াবে, আমি এরকম করলে যেন অডিয়েন্স বলতে, পেছনের মানুষটাও কিন্তু একদম পেছনে যে শেষ মানুষটা তিনিও কিন্তু বসে আছেন, আর তিনি হচ্ছেন ভগবান। আমরা কিন্তু ভগবানের সামনে নাচছি, একজন যদি বসে থাকে সেও কিন্তু তোমার নাচ দেখতে মানে তোমার জন্য ইয়ে না দেখে। আমরা তো এখন তো দেখি স্টেজে কেউ খেয়ালও করে না, খুব নাচানাচি হচ্ছে কিন্তু মুখটা এরকম ভাবে নাচছে, মানে এই যে শেখাগুলো আমাদের যে এরকম ভাবে দাঁড়াও, এরকম ভাবে দাঁড়াও, মানে কি এই শেখাগুলো না না কোনোদিন ভুল হবে না, কোনোদিন হবে না। দাদা শ্যামা দেখতে গেছে, শান্তিদার সাথে করছি, রবিদিত্য শ্যামা, রাজঙ্গরি মম করিলাম দান, আমরা কি করি এতটা তো উঠাই না, রাজঙ্গরি মম করিলাম দান বলে যে পরের দিন রিহার্সালে গেছি, দাদা বললেন আমার খুব ভালো লেগেছে, সব ঠিক আছে, কিন্তু শর্মিষ্ঠা তুমি যে রাজঙ্গরি বললে সেটা কি খুব ছোট্ট জিনিস? দাদা উঠে দাঁড়িয়ে আমাকে দেখালেন এই যে লাস্ট যে বসে আছে সে যাতে দেখতে পারে, ওখান থেকে ঘুরবে, ঘুরে তারপরে দেখবে, মানে জিনিসটাকে বড় করে বড় দেখাতে। করে দেখা। রাজ অঙ্গুরি যখন বলছে তার ওয়েটটা অনেক,
আর সেটার উপরেই তো পুরো গল্পটা পুরোটাই। নির্ভরশীল। আর তোমার কোনো বিশেষ রিহার্সালে মা হয়ে আনিলে ওই বিষয় দাদা প্রতিদিন বলতেন না, ভালো লাগছে না প্রতিদিন কি কথাটা আরেকবার ওই যে মা হয়ে আনিলে এই অভিশাপ কার কাছে বল করে করেছি কোনপা বিনা অপরাধে, এটা আছে না একটা, এই কি ঘোর অন্যায়। দাদা প্রতিদিন বলতেন, প্রতিদিন, মানে করতে পারতাম না। তো পলি নিয়ে এসেছিল সেই রান্না করা, দারুণ লাগছে, সবাই বসে বসে খাচ্ছি, আর ওই দরজাটা দিয়ে দাদা দুটার ওইখানটাই শুধু আলোটা পড়ছে, আর ওপর থেকে একটা আলো, বুঝতে পারছো তো, পেছন থেকে একটা আলো পড়ছে, দাদা ওখানে দাঁড়িয়ে ঝর্ণা, আমি পুরো শরীরটা ঘুরে দাঁড়িয়েছি, তাহলে মুভমেন্টটা আমি কি করছি, এই দাঁড়িয়ে ঘুরে যাচ্ছে না, পুরো বডিটার সঙ্গে ঘুরে দাঁড়িয়ে এইটা মাকে বলছো। আর তারপরে আরেকটা জায়গায় আমার ছিল যেন এই মানে ওরম করে হ্যাঁ। মা হয়ে আনিলে মা হয়ে আনিলে এই অভিশাপ কার কাছে বল করেছিল বিনা অপরাধে, মানে ওই যে চেঞ্জ গুলো আর কি, মানে একবার মতন বলার মানে না এখন মানে ওখানটা যে হ্যাঁ ওকে ও বলছে তো বিনা অপরাধে, আর ও তখন এই ছাড়িয়ে দিয়ে হ্যাঁ ছাটকে দিত। ছটকে ও সেটাতে ঘুরে ঘুরে ওইখানে গিয়ে পড়ছি। আর ওই বিশেষ করে মা তো বলছে ওই কথা, এই কুমোটাতে আমি জলটা ফেলছি, আর বলছি আমি সকলকে অডিয়েন্সকে বলছি, দেখছো এই কুমোটা জল খেয়ে আমার এই কুমোটা থেকে কিন্তু আমি জল খেয়েছি, তখন কিন্তু এখানে চলছে, তখন কিন্তু ওই যে জলে দিয়ে চলছে, তখন আমি দেখাচ্ছি যে ওই যে কুয়োটা আমাকে আমার হাত থেকে জল নিয়েছে, তোমরা কি দেখেছো আমার হাত থেকে সেই জলটা খেয়েছে। এই যে এইগুলো যে কি সুন্দর ব্যাপারটা ছিল বলে দেওয়ার, এখন কিন্তু সেগুলো কেউ করে না রে, অবশ্য কেউ বেচারারা জানেও না হয়তো হ্যাঁ মুখের মধ্যে দিচ্ছি, নিজের ইয়েতে দেখছি, মানে আমি যে জলটা দিয়েছি, মানে কি সুন্দর সুন্দর ব্যাপার ছিল, সেই জলটাতে ট্রান্সফরমেশন মানে কি সুন্দর যে, আর কি সুন্দর করে বোঝাতেন না, তোমার নাচটাই তোমাকে অন্যভাবে করিয়ে দিচ্ছে আর কি, বুঝতে পারছো, মানে যেটা তুমি করছো, তুমি হয়তো কিছু করলে দাঁড়াও, তুমি দাঁড়াও, বাস তুমি এই যে এখন তুমি যেভাবে রয়েছো এটা করো, তার আগে ওই মুভমেন্টে যেটা করছো সেটা করো, করে তোমাকে না তোমাকে মনে রাখতে হবে কিন্তু। কোনটার পরে কোনটা করছো। সত্যি তাই, কি সুন্দর হতো না ব্যাপারটা, কল্পনা করা যায়। তোমরা কি বিদেশে গিয়েছিলে? আচ্ছা, তো সেইটার একটু যখন যাওয়া হবে তখন তোমাদের সব সে মেয়েরা ভালো ড্রেস করবে, টাইমলি নিচে নামবে, মনে আছে সাজগুলো, মানে একদম ফিটফাট, কেউ যেন ইয়ে একটা কথা বলেছিলেন, ওই যে কাঁটা চামচ দিয়ে বললেন না, কি করে খাবে না, আমাদের আঙুলগুলো খুব সুন্দর, বাঙালিদের ভীষণ প্রবলেম হচ্ছে কথা বলতে বলতে ওই নিয়ে কথা বলবে, সুতরাং তোমাদের আঙুল সুন্দর সুন্দর লাগবে, হাত দিয়ে মেখে মেখে খাবে, খাবে। কোনো অসুবিধা হবে না, কিন্তু ওইগুলো নিয়ে কথা এই জানিস তো এরকম হয়েছে, এই জানিস তো এরকম হয়েছে, বাঙালিদের খুব এটা হয়। আর আমার কিন্তু পেছনে চোখ আছে, গাড়ির একদম সামনে বসতেন, আর আমরা তো সবাই হাই হচ্ছে, সব তো শুনতে পাচ্ছেন আর কাঁচে দেখতে পাচ্ছেন, আমার পেছনে চোখ আছে। দাদা আমাদের দাদাকে ধরেছে, দাদা আমাদের আইসক্রিম খাওয়াতে হবে, তো কেন উইন্ডো শপিং হ্যাঁ সব দেখো, মনে করো তুমি সব কিনছে, পয়সা তো নেই কিছু, সব উইন্ডো শপিং করে দেখো আমেরিকায় কি কি আছে, আর সত্যি তাই, প্রথম গেছি পয়সা নেই, সব যা দরজা যা দেখে দেখে এসছি, এ বলছি সে কি ইচ্ছা করছিল না রে, ও বলছে কি ইচ্ছা করছিল না রে, কিন্তু কিছু কি করা যায়, কেন যাচ্ছে না। দেখো কি করতাম বলতো, আমাদের যে উইকলি যে টাকাটা পেতাম আমরা ক্যাফেটেরিয়াতে গিয়ে খেতাম, নিজেরা আমরা সবাই কিনে দিয়েছে ছোট হিটার এইসব, দাদা একদিন বললেন মেয়েরা তোমরা রান্না করছো খুব ভালো, কিন্তু জানো তো বাঙালিদের ফোড়নের দারুণ গন্ধ, ফোড়ন টোড়ন দিও না। আরে তুমি জানো শুনলাম না, ও কিন্তু খুব বিয়ে, মানে মনে আছে বাটি কেনা হলো, তার মধ্যে চাল ঢালা হলো, এখানকার চাল তো এ ঢেলে দিলে একটু গরম জল দিয়ে দিলাম, ভাত হয়ে গেল, এরকম ভাবে আমরা মজা করেও করতাম বল। একটা দেশে স্টোর করে খাওয়ানো হলো না, দাদাকে কোথায় যেন একটা এলাম, ওই স্টোর রান্না হলো, আমার দাদাকে দিয়ে দিয়ে আসা, তখনই দাদা বললেন ফোড়নটা দিও না, ফোড়নে সারা হোটেল বন্ধ হয়ে যাবে। কারণ মঞ্জু দি কি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন মনে আছে, হঠাৎ একজন কে এসে বললেন আমাদের সঙ্গে একজন ম্যানেজার গেছিলেন দাদার, আরে বুঝে অনিল দাও ছিলেন ভূদেব দাও, হ্যাঁ হ্যাঁ রে, বুঝে সব কষ্ট, হ্যাঁ ভূদেব সাহেব তো ছিলেনই, না না ভূদেব দা, অনিলদা জাননি, অনিল দাদা ছিলেন না না? না
ওরা কেউ যায় না, ওদের থাকে। ঠাকুরিয়া থাকতেন, যাকে বুধুদাই এসে বললেন যে ঝর্ণা তোমাকে ডাকছেন, কে না কে বিয়ে কি বলে মঞ্জুশ্রী চাকিসব। আমি বলছি আমাকে হঠাৎ ডাকছেন, আমাকে এসে বলছি ভগবান আসলে সকলকে বলেছি এখানে ঢুকতে যেতে হবে, আমি বলেছি যে ঝর্ণা কেটে কেন এসছি জানো, আমি বলছি, না আমি বুঝতে পারছি না। তো কি আমার জন্য একটা নিয়ে এসছে, কি রে কিছু কি একটা এনেছিলেন জানি। তারপরে আমাকে বললেন আসলে চিজ কি এখানে তোমাদের তোমরা যে হোটেলটা রয়েছে ওটা বিরাট নাম করা, মনে আছে সত্যি কিন্তু ভালো ভালো জায়গা, ইউরোপ তো আমাদের নিয়ে গেছেন না, মানে সে থাকা থাকা একটা রাজকীয় ব্যাপার। তারপরে সব কত জনের সঙ্গে বিদেশে গেছি সেই খাতে কিংবা সেই হাউস একটা প্যাক্ট থাকে, প্যাক্ট কবে থেকে টিকিট শেষ, তাই না বল, মানে মানে ভাবাই যায় না, একদম মানে প্যাক্ট হাউস। দাদা ইমরান আসতেন তো, হ্যাঁ দাদা ইন্দ্রনাথ, আমরা তো অত খেটে খুটে কাজ করি। আর শুধু একটা ধুতি ইয়ে করা, দর্শনের একটা লাল বেনারসি মানে অফ হোয়াইট কালার, তসর কালার আর লাল, মানে আর একটা ইয়ে রঙের সাথে মিশে বড়টা কি গেছে। কইতে কইতে গায়ে। মানে আমরা কি বলবো, সব উঠে আমরা শুধু না, করছি, মানে ক্র্যাক হয়ে যাচ্ছে, কার্টুন পড়ছে কার্টুন ওটা হচ্ছে, কার্টুন পড়ছে কার্টুন ওঠানো হচ্ছে, এটা হচ্ছে উনি ইন্দ্রনাথ ছিলেন। মানে যেগুলো ইয়ে হতো আর কি, আর স্ট্রে হইতো। তাই শোন, মনে আছে দাদার সব বান্ধবীরা আসতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব বয়স হয়ে গেছে, বলছেন যে আমরা এখানে আমার সব গার্লফ্রেন্ড এসছে, এই জন্য ছেলে মেয়েরা এই দেখো আমার গার্লফ্রেন্ড। আর আমরা ইয়াং এজে শঙ্করের উল্কি লাগা করতাম আমরা। আচ্ছা আচ্ছা। আর মানে যখন তোমরা যাবে ঠিক হলো, সেই সময় সিলেকশনটা কিভাবে হলো, যে কে কে যাচ্ছ না যাচ্ছ? তো তারা অনেক আগে থেকে তো হয়ে গেছে। ইয়েস, আমরা তো গ্রুপে ছিলাম, হ্যাঁ। আমরা তো ছিলামই। তারপরে বহুদিন গ্রুপের প্রকৃতি আনন্দ হবে, আর হবে স্ট্রেট, একটা করে ক্লাসিক্যাল একটা করে ফোক, কেমন তো? তো তখন বৌদি স্কুলের কিছু মেয়ে এলো এখানে, 7 জন মেয়ে, তারা ওই ক্লাসিক্যাল পোর্শন গুলো করতো, আমরা সব ফোক গুলো করতাম। আমরা অষ্টপূজাটা করতাম, পারিয়া করতাম, গুজরাট, পাঞ্জাব, পাঞ্জাব। এই চারটা আমরা করতাম। আর ওরা ভারতনাট্যমের জ্যোতিষরম করতো, আর কথাখালি শাড়িটা করতো। তারপরে ইন্টারন্যাশনাল হওয়ার পরে আমাদের প্রকৃতি আনন্দ। কিন্তু ব্যাপার ছিল আলাদা, দাদার সঙ্গে যাওয়া মানে একটা আলাদা খাতে, আলাদা মানে এক একটা হলে যে গিয়ে নিয়েছি, তারপরে যে গিয়েছি সত্যি রে বলি জানিস, তারপরে তো আরো গিয়েছি তো, সন্তোষদার সঙ্গে গিয়েছি, তারপরে আমরা তো গেলাম নির্মলদার সঙ্গে গেলাম, কিন্তু সেই এটা কিন্তু আমরা পাইনি। দাদার সঙ্গে একটা ব্যাপার ছিল, কি পার্থক্য ছিল? অনেক কিছু, মানে মানুষ, মানে হলগুলো, আর আমাদের সাথে ওয়ার্ডরোব ম্যানেজার, হ্যাঁ ইউরোপের ম্যানেজার যাচ্ছে, গাড়ি যাচ্ছে বড় বড়, তার মধ্যে আমাদের ড্রেস যাচ্ছে, নাম লেখা লেখা সব ইয়ে। একটা গাড়ি আমাদের জন্য থাকতো। এটা একটু পুরোটা আমাদেরকে একটু গল্প বল, যে কি বল? কিভাবে। হ্যাঁ বল বল। বল তোর তুই যে ওই তো আমরা রিহার্সাল করতাম রাধা স্টুডিওতে, সকাল 10টা থেকে বিকেল 5টা অব্দি, মাঝখানে লাঞ্চ ব্রেক। একদিন শুধু বললো দাদা যে আজকে শুধু পাঞ্জাবটা হবে। তোর 1 মিনিট একটা কথা বলে নি, দাদা মাঝে মাঝে বাংলা তো কথা খুব ভালো বলতেন না, মেয়েরা সব বগল তুলে দাঁড়াও, সব মাথায় নিচু করে সব বাংলা, বগল তুলে দাঁড়ানো মানে বুঝতে পারছো কি, হাত তুলে আর কি, সব মাথা নিচু করে যাচ্ছে। প্রণতি বলে আমাদের, প্রণতি না, আরে বলো একটু বেটে মতন ছিল, বৌরুদ্দার বউয়ের নাম কি ছিল? শ্রীমতী। শ্রীমতী তো দাদার গ্রুপের মেয়ে। ওগুলো আরে লজ্জা পাওয়ার কিছু নেই, সবাই হাত তুলে দাঁড়াতে বলছে দাদা, মানে দাদা দাদা পুরো বাংলাটা বলতেন না, মেয়েরা সব বগল তুলে দাঁড়াও, সব বগল তুলে, আর সব হাসছে, ছেলেগুলো সব ওইদিকে দাঁড়িয়েছে, সাধুর দাদা, ওরা তো মজা পেয়ে গিয়েছে, ওরা খুব পেছনে দাদার পেছনে বসে আছে, ওরা তো খুব হাসছে আমাদের দেখে। সে মানে এক একটা কথা বলতেন দাদা। তো আমাদের ওই রকম রিহার্সাল হতো, সকাল 10টা থেকে লাঞ্চ ব্রেক হলো, পাঞ্জাব হচ্ছে, লাঞ্চ ব্রেকের পর আবার পাঞ্জাব, মানে সেদিন শুধু সারাদিন। সারাদিন পারিয়া হচ্ছে তো ওই রকমই, মানে আমাদের আমরাও রিহার্সাল করতাম, খুব মন দিয়ে রিহার্সাল করতাম। আসাম হবে তখন দাদার কাছে হচ্ছে রিয়া মেঘলা এখানে, হ্যাঁ
মেয়েরা বললো আমার উপরে ছিল কস্টিউমের ওয়ার্ড্রোবের। আমাকে মেয়েরা বললো হ্যাঁ আমরা এইটা পরে করতে পারবো না, আমরা করবো না কেউ। আমি কিচ্ছু বলিনি দাদাকে, দাদা অদ্ভুত বুঝতে পারছেন তো একটা কিছু গসিপিং হচ্ছে। আমাকে বললো সৌমিশটা কি হয়েছে? আমি তো মাথা নিচু করে বললাম দাদা মেয়েরা না ওই ড্রেসটা পড়তে চাইছে না। বলো কাউকে যেতে হবে না, আমি দুজনকে নিয়ে চলে যাব, কাউকে যেতে হবে না। কি হয়েছিল রে? এই যে এখান থেকে বাঁধা শুধু উপরে কিছু নেই, কেউ পড়বে না বলেছে, আমার তো উপরে ব্লাউজ করতাম না খালি তাই। তারপরে আমি বললাম দাদা তো ওই বলে দিয়েছে, সব তো শুনেছে। তারপরে না ওই বড় বাজার থেকে প্লাস্টিকের ফুল পাতা দেওয়া, তখন বললো কায়দা করে পালার মতন করে দেওয়া। তখন সবাই বললো সাংঘাতিক হয়েছিল। দাদা একদম সোজা বললেন কাউকে যেতে হবে না, আমি দুজনকে নিয়ে চলে যাবো। ব্যাস তারপরে পরবর্তীতেই পাল্টে গেল। আর তোমাদের যে একসাথে ড্রেস যেত আর গাড়ি, সেগুলো একটু বলো। ওই যে ওই বাবু বললো না ড্রাম, তার ভেতর ট্রে, প্রত্যেকের নাম লেখা। সেটা ইউরোকে আমাদের প্রত্যেকের ড্রেস নিজেকে রাখতে হবে, এই নয় নাচ করলাম খুলে ফেলে চলে গেলাম, না, নিজের ড্রেস নিজের। কিছু যদি হারায় সেটাও তোমার, তোমার দোষ। ওই রকম ভাবে তারপরে ওখানে ওয়ার্ড্রোব ম্যানেজার একজন ছিল, যার যার স্ত্রী করে আমার আয়রনিং দরকার ওনাকে দেওয়া হতো, উনি সব করে আমাদের রেডি করে দিতেন। আবার প্রোগ্রাম হলে আবার সাজিয়ে গুছিয়ে রাখা হতো। এরকম ভাবেই আমরা আর কি প্রোগ্রাম গুলো। ইউরোপে আমরা যখন আমেরিকায় যাই আর কি দাদার সঙ্গে, তখন ইউরোপের উনি তো এটা ইয়ে করেছিলেন, অর্গানাইজ করেছিলেন। ওইখান থেকে আমাদের যাওয়া ড্রেস গুলো যে যেত বড় বড় গাড়ি বরপালি, আর সেই এক একজনের এক একটা গিয়ে সেটা বলার মতন, মানে তোমার কি বলবো, একজনের ড্রেস পলি, ঝর্ণা, এই সুনন্দা পর 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 সব টানা একদম স্থির করার টানা, সেটা তোমার টানানো রয়েছে, তুমি সেখান থেকে পড়ে নাও। ব্যাপার ছিল আলাদা, একদম ব্যাপার আলাদা। সেটা তাহলে রাজকীয় রাজকীয় ব্যাপার, রাজকীয় ব্যাপার, আর হাউসফুল হাউসফুল থাকবে। আমরা ওই মণিপুরি নীল কমল দল সব করতাম, তার ড্রেস পরে তো আগে থেকেই তো পড়তে হতো। আমরা ওর ভেতরে ঢুকে এরকম করে বসে হয়েছি, আর কি ছবি তোলা, মানে সবাই পুতুল লাগছে আমাদের মুখ ঢাকা, আর ওর ভেতরে ঢুকে বসে আছে এরকম করে, সমানে ছবি তুলে যাচ্ছে, সমানে ছবি তুলে যাচ্ছে। মণিপুরি ড্রেসটা। আর এই যে এই এক মানে যেরকম ভাবে এই নৃত্য শৈলীটার সঙ্গে তোমরা যুক্ত হয়ে গেলে, তো মানে এই নৃত্য শৈলীটা তোমাকে কিভাবে মানে তোমার জীবনে কিভাবে প্রেরণা দিল? দেখো আমরা যেটুকু ওনার কাছ থেকে পেয়েছি, এই যে গানের যে সুর আছে একটা, তার সাথে যে বডির একটা মুভমেন্ট, মানে ধরো একটা কিছু হলো আমি এরকম করি, এই যে তুললাম, এই তাকালাম, দাদা বলতেন এই যে মুভমেন্ট দিয়ে করে তাকাচ্ছি লোককে বুঝতে দেবে না, ভাঙবে না মুভমেন্টটা ভাঙবে না। তুমি এইটা করলে করে এই যে আস্তে করে মুভমেন্টটাকে পাল্টালে একটা যেন মনে গাথা হয়ে গেল এটার সাথে। গানের ভেতরে বডি মুভমেন্ট তো কিছু গান আছে ধরো টপ্পা স্টাইলের গান, সেখানে তো এই করে নাচা যাবে না, ওই বডি মুভমেন্ট আর হাতের মুভমেন্ট, হাত যেদিকে যাচ্ছে তাকানো, এদিকে তাকানো, এইগুলো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজ স্টেজ ডিসিপ্লিন, দাদা বলতেন মেয়েরা ড্রেস পরে কেউ উইংসের পাশে বসবে না, তোমার টান আসবে, তোমার খেয়াল থাকবে না, তুমি উঠে চলে গেলে শোম্যানশিপ নষ্ট হলো। তুমি তো জানো না ধুলো ছিল, পেছনটা পুরো ধুলো লেগে গেল, কখনো করবে না। আমাদের একটা অভ্যেসই হয়ে গেছিল, কখনো আমরা অন্য করতাম না। তো নিজের কথাটা একবার বল, কিন্তু ফুল মুভমেন্টস করতে না, হঠাৎ দেখলাম অনেকটা নিচু হয়ে গেল, তারপরে দাদা এসে গেছে না, সবাই নিচু হয়ে করছি, ও নিচু হচ্ছে না,
সম্ভব ছিল হান্টার কলেজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে। দাদা নীল রঙের হাওয়াই শার্ট পরেছেন, আর ওটা মেন কার্টেনটা ছিল ভেলভেটেড ব্লু রঙের। দাদা চশমা, আমি লম্বা তো, সেদিকে সবাই মিলে এই এরম করেছি। ও আস্তে আস্তে করছে, মানে তার আগে অস্ত্র পূজা করেছিল। আর গুরুদা কি করতে ব্যবস্থা বাড়িয়ে দিল। বলে না বাড়িয়ে দিল। মানে এই বেরোনোটা মানে তোমার হ্যাঁ, সেটা তো দাদাকে বলতে পারতাম না। মিষ্টি পাড়ার বানিয়ে দিত রে মা, এই ওঠাচ্ছে, মানে পাচ্ছি না, শরীরে দিচ্ছে না। তারপরে যে সরকার মারিয়া হঠাৎ আমি এত পড়েছি পাচ্ছি, শুধু এইটা আওয়াজ করলাম, ধরেছিলেন দাদা আমাদের। আর বুক বেশ পুরো করতো না, সেই থেকে অনেক নিচু হয়ে করছে, এই শুরু হয়েছে, লোকগুলো নিচু হয়েছে, তারপরে দাদা লাগবে। তারপরে একটা বললেন, মেয়েরা ছেলেরা কিছু মানেনি, মেয়েরা দাদা মেয়েদের টাকা করতে চলেছে। আমি উঁচু করে দাঁড়িয়ে তো দোষ করেছি আমার। একজন লোক হলেও হল ভর্তি লোকের জন্য যেমন করো সেরকম করবে, আর কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন। আর ওটা খুব বলতেন, ওরা হচ্ছে দেবতা বলে, এদেরকে পুজো করো, ঠিক করে তুমি নিজেকে দাও ঝর্ণা, ভগবান তোমাকে দেবে। তুমি দাও বলতেন না, দাও, তুমি ঝর্ণা, তুমি দাও, নিজেকে দাও, তোমাকে ভগবান দেবে, ভগবান তোমাকে দেবে, দাও নিজে। তারপরে কি তুমি নিজেকে একটু ছেড়ে দাও, তুমি আরো বের বের করো তোমার থেকে। আমার বিয়ের কথা ঠিক হয়েছে, অরুণদা এসে বলছে, আমার বলবো কথা, হ্যাঁ, কেন বলবে না? অরুণদা এসে বলছে যে কার্ড দিলেন, হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু কি হলো বলুন তো, আপনি যে নিয়ে যাবেন না, আপনার শার্টের খোঁজ করবে, আপনার খাবারের খোঁজ করবে, ও মানে শেষে হচ্ছে এখন কিরম আছে, এখন ওকে সমুদ্রের মতো কিছু হাত রাখবেন, ও বুদবুদ ঠিক এইভাবে ও বুদবুদ করে বেরিয়ে আসবে, তখন আর পাওয়া যাবে না। তখন আপনার জামা কাপড়ের কথা ভাববেন, ঠিক আছে বিয়ে করছেন যখন বিয়েই করুন, তো আমি কথা দিচ্ছি আমি ওকে ওর নাক ছাড়াবো না, আমি ওর নাক শঙ্কর স্কুপের রিহার্সালে একটা এরকম চেয়ার ছিল দাদার, ভেতরের ঘরে রিহার্সাল হচ্ছে, আর সবাই পেছনে বসে একদম পেছনে তো ডান্স ব্যান্ডের রিহার্সাল হচ্ছে। সাধন দা পরিধির হাজবেন্ড। এরকম ভাবে ঘড়িটা দেখেছে দাদা, কিন্তু এরকম করে আমার নাচ দেখছে। সাধারণ এখনো 10 মিনিট বাকি আছে break হতে। একদম এরকম বলে দিলেন। দাদা কিন্তু আমার নাচ দেখছিল, ওই ডান্স ব্যান্ডের নাচটা দেখছিল। শুধু এরকম করেও দেখেনি, কিন্তু জাস্ট এরকম দেখেছে, আর পেছনেই বসা। সাধারণ 10 মিনিট বাকি আছে এখনো, না, এমনি করে উঠেছে। তাহলে পেছনে সত্যি দুটো চোখ ছিল। হ্যাঁ। দুটো চোখ আছে, সত্যি চোখ আছে। আর বলে ঝগড়া ঝাঁটি যা হোক স্টেজে স্টেজে বুঝতে দেবেন। সুনন্দা, হ্যাঁ শান্তিদার সাথে সুনন্দার সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ, দাদা ঠিক বুঝতে পেরেছিলেন। দাদা বলেও ছিলেন শান্তি একেই বিয়ে করবে, বলে দিয়েছিলেন দাদা। আর আমরা তো ভাবতেই পারছি না সুনন্দা শান্তি থেকে বিয়ে করবে। তার আগে তো আমরা সব লুকোতাম না, সব খাবার দাবার চটি ঠটি যা আনতে সব লুকিয়ে দিতাম। তবে আমরা খুব মজা করেছি, রিহার্সালের সময় খুব আনন্দ করেছি, আর কাজের সময় কাজ করেছি, তারপরে রিহার্সালের সময়। আর তোমার তো পরে একটা দল ছিল, দল ছিল, মানে তোমার নাচের স্কুল, স্কুল নাচের স্কুল। তো তখন এই যে নৃত্যশৈলীটা কিভাবে কাজে লাগালে, বা এই নৃত্যশৈলীটা কি কাজে লাগালে আদৌ? নিশ্চয়ই, যতটুকুনি আমার মনে থাকতো, যতটুকুনি আমি মনে করতাম যে মনে ছিল যে এইখানে হাতটা এরকম ভাবে চলবে, মানে একরকম করা বলতেন, এইটা হচ্ছে এইটাই হচ্ছে ইয়ে যে তুমি শেখাবে একটা মেয়ে, কোনো মেয়ের যেন পা অন্যরকম না হয়। খুব কষ্ট করে আমি করেছি, আর প্রত্যেকটা কোনো দিন এমন হয়নি যে আমি প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামে বৌদি জাননি, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু বৌদি যেতেন, মমো জানে না, মমোর যাওয়ার সময় পেতো, কিন্তু বৌদি কিন্তু যেতেন, আর গিয়ে প্রতিবার বলতেন আমি খুশি যে তুমি করেছো এরকম। সত্যি কথা বলছি, আজকে বৌদিও নেই, দাদা কেউ নেই, আমার কর্তাও নেই, প্রত্যেকটা শো এর পরে আমাকে বলতেন যে আমি খুশি, আমার মনের দিক দিয়ে বলছি তুমি রেখেছো জিনিসটাকে সুন্দর করে।
তুমি খেয়াল করোনি বোধহয়, আমাদের মেয়েরা কিন্তু একরকম নাচে এখনো। হ্যাঁ, খেয়াল হ্যাঁ, করেছি, কেন খেয়াল করে করবো দেখেছো? না? আমার ও সেদিন, না তুমি ছিলে ও না, ছিল তুমি না। আসোনি। হ্যাঁ। সেদিন নাচ করলো ওর হুম। মেয়েরা। একসঙ্গে কোনো রিহার্সাল ছাড়া, কিন্তু সেই একরকম, মানে তুমি অদ্ভুত। আমার মানে তুমি ভাবতে পারবে না, আমি ভাবছিলাম তাই। দেখো, যদি ভালো জিনিস কাউকে কখনো দেওয়া যেতে পারে, সেই জিনিস কখনো নষ্ট হয় না, তাই না বলো? আর এটা ভগবানের আশীর্বাদ। সেই আশীর্বাদটাকে আমি ওদেরকে যেভাবে দিয়েছি, ওরা যে ঠিক আছে, ধর কেউ চাকরি করছে, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু ওরা যখন একসঙ্গে নাচতে আরম্ভ করলো না, বাপি, তখন তুমি উঠে তুমি চলে এসছো, মানে তুমি দেখবার মতন। মানে আমার এত আনন্দ হচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে সত্যি তাহলে করে কষ্ট করে যা শিখেছি, যতটুকু সে একসঙ্গে সব করছে, হাত, বডি, সব একসঙ্গে, মাথা, মানে এত নিজের ভালো লাগছিল, কেউ বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো লাগছিল সেদিন আমার। তুমি যে ওনার কাছে এতদিন থাকলে, তারপরে যখন নিজের নাচের স্কুলে শেখালে, কি জিনিসগুলো তোমার মাথায় থাকলো যেগুলো তুমি? ওই যে একসঙ্গে করা, দাদা বলতেন একসঙ্গে দাঁড়াও, একসঙ্গে আস্তে আস্তে করে সবাই মিলে তাকাও, দেখবে সেটা একটা নাচ তার মানে শুরু কি হয়। এটা গ্রুপ গ্রুপ ফিলিং ফিলিংস, বলছে? হ্যাঁ। আচ্ছা। আর কিরম বলতেন, চিড়িয়াখানায় চলে যাও। আমরা সব হাঁ করে, চিড়িয়াখানায় চলে যাবো কি, গিয়ে দেখো তারা মাছগুলো কিভাবে যাচ্ছে, মনে পড়ছে পলি? মাছগুলো কিভাবে যাচ্ছে একসঙ্গে ওরা এরকম। তারপরে আকাশের কথা বলতেন, দেখো সত্যি কিন্তু পাখি। পাখির দল কিভাবে চলে যাচ্ছে, দেখো তারা চেঞ্জ করছে কিভাবে, সেগুলো তোমরা করো। এইটাই করতে করতে দেখবে যে একসঙ্গে হয়ে যাবে। আমি আমার মেয়েদেরকেও তাই বলতাম, এমন ভাবে কর, একসঙ্গে যা করবি সব একসঙ্গে, হাতটা যে করবি সব একসঙ্গে, প্রত্যেকের হাতের, এই এই যেমন বলতাম, এই হাতের প্রত্যেকের আঙুলগুলো যেন দেখেন, এই যে খুললাম খুললাম বন্ধ, বলতে না এরকম করো, করো, দেখো তোমার ঠিক সুন্দর হবে জিনিস। মানে এরকম ভাবে আমিও শিখিয়েছি, শেখানোর চেষ্টা করেছি। আমি তো অত নাচ, এরা যেমন শিখেছে খুব সুন্দর করে, আমি তো সেরকম কিছু শিখিনি। সত্যি কিন্তু, তো হয়তো আমি যতটুকুনি জানি সেইটুকুনি আমি করেছি, তার বেশি কিছু করতে পারিনি। আর একটু শঙ্কর স্কোপ সম্বন্ধে জানবো, যে তুমি তো শঙ্কর স্কোপে ছিলে, তো আমাদের কাছে ওটা একটা কল্পনার জগতের মতো, যে কি হতো শঙ্কর স্কোপে, একটু যদি বলো আমাদের। শঙ্করস্কোপ যখন আমাদের রিহার্সাল শুরু হলো, তখন দাদা এমনি যেমন নাচের রিহার্সাল হয়, ছোট 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 পিস আর কি। তা আমার ছিল ডান্স ম্যাট, আচ্ছা। চন্ডালিকাটাও ছিল, ইটার্নাল মেলোডি ছিল, এগুলো ছোট ছোট পিস। ছোট ছোট পিস। আর শান্তিদার ছিল পেটের খেলা। আচ্ছা। হ্যাঁ, তো রিহার্সাল করতাম, দাদা রোজ বলতেন এই পর্দা নেমে আসবে, পর্দার ভেতরে ঢুকে যাবে। কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না, পর্দার ভেতরে কি করে ঢুকবো। যাই হোক, একাডেমি ফাইন আর্টসে রিহার্সাল শুরু হলো। তারপরে একটা আপার স্টেজ হলো আর এমনি স্টেজ, পর্দাগুলো এলো, ওপরে পর্দা টাঙানো, ফ্ল্যাপ করা 5টা, কেমন তো? তো ওইখানে আমার যেটা ছিল, আমি নাচ করতে এত ভালোবাসতাম, হাজবেন্ডকে চা দিয়ে, লোচনদা বলে একজন ছিলেন, তাকে চা দিয়ে আমি ওই টেবিলের উপর উঠে নাচ করছি, আমার পরনে একটা নাইটি উইথ হাউস কোট, সেরকম ভাবে নাচ করছি। স্টেজে? না, স্ক্রিনে। তার মানে এটা রেকর্ড করা হয়েছিল আগে? আচ্ছা, ছিল। শুটিং হয়েছিল। আচ্ছা। তারপরে সময় হাজবেন্ড বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর ব্যাগ নিতে ভুলে গেছি, অন স্টেজ এলো, আমি কিন্তু স্ক্রিনে? স্ক্রিনে। বললাম আমার ব্যাগ দাও, ব্যাগ। এই তো স্টেজটা এতটা সামনেটা আছে, এই আমি ওইখান থেকে টাইমিংস আর কি, ওইখান থেকে ওই ব্যাগটা আমার হাতের এতটা দেখা যাচ্ছে, মানে ওইরকম ভাবে শুটিং করা। ব্যাগটা দিয়ে দিলাম, নিয়ে চলে গেল, আবার ফিরে এসছে, মাথায় টুপি নিতে ভুলে গেছি, ওপরেই রয়েছে স্ক্রিনটা, আমি বাঁদিকে ওই টুপিটাকে এরকম করে বের করে দিতাম, ও সিঁড়ি দিয়ে উঠে টুপিটা নিয়ে মাথায় দিয়ে চলে যেত। এরকম ভাবে মানে ডান্স ম্যাটটা এরকম কম্পোজিশন, মানে সময়ের ব্যাপার, ভীষণ সময়ের ব্যাপার, না একদম অ্যাকিউরেট না হলে একদম ধরা পড়ে যাব। চন্ডালিকাটা করেছিলেন একটা খাট, হয়তো সে চন্ডালিকাটাই পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে,
ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সিঁড়ি দিয়ে উঠে স্ক্রিনে ঢুকে গেল। সেখানে আমি বসে আছি, ছেলেটি এসে বসলো। জানো তো, আমার একটা মেয়ে প্রকৃতি বলে আছে, সে এরকম একটু ছোট করে গল্পটা পড়েওছে। তারপরে আমি ওইটা বন্ধ হয়ে যেত, ইয়েটা আমি স্টেজের সামনে এসে ওই ইয়ের মুভমেন্টে দাঁড়াতাম, মায়ামন্ত্রে। তারপরে এসে মায়ামন্ত্র করতাম। তারপরে আর আনন্দ ফানন্দকে আর দেখানো হতো না। ওই তারপরে ওর ঘুমবে, তার মাঝখানে ও চলে এসছে স্টেজে। হ্যাঁ, আমরা ওইটা করে চলে যেতাম। তারপরে ও ঘুম থেকে উঠে বলছে আমি কি দেখলাম। আচ্ছা, স্বপ্নের মতো। হ্যাঁ, আর এই যে স্ক্রিনটা নামবে, দাদা বললেন শান্তি তুমি পেটের খেলা দেখাবে, তাহলে লোকে ওইটা দেখতে ব্যস্ত থাকবে, তো কখন যে স্ক্রিনটা নিচে নেমেছে কারো খেয়াল থাকবে না। আচ্ছা, সত্যি তাই, ওই পুরো স্ক্রিনটা যখন নামে, পেটের খেলা হচ্ছে, নেমে গেল। তারপরে ছিল বিউটি কম্পিটিশন, সেটা আমি অন স্টেজ আসতাম, এসে অ্যানাউন্সমেন্ট অডিওতে হতো, আমি হাত পা নেড়ে বলে ঘুরতে শুরু করতাম। ঘুরতে 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 মিডল যে ফ্ল্যাপ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো মিডলের যেটা সেটা আমার ঢোকার জায়গা, ঢুকে যেতাম, প্রজেকশন আসতো, লোকে বুঝতেই পারতো না যে আমি কখন ওর ভেতরে ঢুকে গেলাম। কি অসাধারণ। তারপরে তো অনেক কিছু হলো, হওয়ার পরে সব পেছন ফিরে দাঁড়িয়ে আছে, সব বুড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁত ফাত পড়ে গিয়ে সেরকম মেকআপ। দাদার ইচ্ছে ছিল চন্দ্রাবতী দেবী এদেরকে নিয়ে করবেন, কিন্তু ওরা করতে রাজি হয়নি। তখন আমরাই বুড়ি সেজে মেকআপ করেছিলাম। তারপরে সেটা হলো, হওয়ার পরে কত নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, 1 নম্বর, ওই ফ্ল্যাট থেকে একজন বেরোচ্ছে, 2 নম্বর বেরোচ্ছে, ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই ইয়ে করা হচ্ছে। কিন্তু সব বুড়ি না না, তখন সুন্দর। সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, একবার দেখানো হলো, আচ্ছা। তারপরে আবার সুন্দর। ওই ফ্ল্যাট থেকে যখন বেরোনো হতো না, কেউ বুঝতে পারতো না, কেউ না, মানে কিভাবে আমরা ঢুকতাম, আমাদের পর্দা পর্যন্ত কাঁপতো না। প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছিল, পর্দাও কাঁপতো না। না মানে হাতটা এমন কায়দা করে দিতাম না, পর্দাটা কাঁপতো না। সাধারণ। এরকম করে চলে যাবো না, আস্তে করে ঢুকে যেতাম, আর প্রজেকশন পড়ে যেত। আর দিকে হচ্ছে দাদার প্রদীপটা নেটের উপরে দেখানো হচ্ছে, আর আমরা পেছনে করছি পুরো গ্রুপ। অডিও হট করে বন্ধ হয়ে গেল। রিহার্সাল করতে করতে মুখস্থ তো মিউজিকটা, ডা 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 করতে শুরু করে দিলাম সবাই একসাথে, পুরো নাচটা ওইরকম ভাবে হয়ে গেল। লোকে ভাবলো ওইটাই বোধহয় আছে। তারপর বেরিয়ে এসছি, দাদা একদম সবাইকে খুব খুশি হলেন আর কি, যে আমরা থেমে থামাতে দাঁড়িয়ে হয়নি। পড়িনি। এগুলো ওনারই শিক্ষা আর কি, আর কিছুই না। উপস্থিত বুদ্ধি কি করে কাজে লাগায়, তাই না? মানে এই গল্পের তো শেষ নেই। মানে সমুদ্রের মধ্যে থেকে মানে একটুখানি আমরা আজকে এতক্ষণ ধরে শুনলাম। তোমাদেরকে কি কি বলবো যে আমরা কতটা সমৃদ্ধ হলাম, মানে আমরা যে বলতে পারলাম এত হ্যাঁ। কিছু, সেটা আমাদেরও খুব আনন্দ লাগছে। আর আমরা অল্প অল্প করে চেনার চেষ্টা করছি সেই মানুষটিকে, যিনি আমাদের এত কিছু দিয়ে গিয়েছেন, এত মানে ভারতবর্ষকে এরকম ভাবে উনি বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন, এবং এই যে একটা বিপুল সম্ভার দিয়ে গেছেন নাচের, যার কোনো শেষ নেই। যদি সেটাকে সত্যি কেউ আহরণ করতে চায়, তাহলে সে নিশ্চয়ই করতে পারবে। সত্যি প্রণাম নিও তোমরা আমাদের। ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন। আমরা দিদিদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।